রয়েছে সকল ব্যক্তিবৃন্দকে দেখতে পাচ্ছি দেবাংশু ভট্টাচার্য, মুখপাত্র পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস। জয় বাংলা। আচ্ছা, কাকিমারা নাকি উঠে চলে যাচ্ছেন, মোহর কিন্তু এখনো দেরি আছে শুরু হতে। ইচ্ছা পূরণ হবে, মুকুল রায়ের ইচ্ছাটা পূরণ হবে যে ক্ষমতায় আসলে আর আমি থাকবো না কেন। মোহর শুরু হতে এখনো দেরি আছে, শ্রীময়ী শুরু হতে তারও 1 ঘন্টা দেরি, ফলে একটু বসে যেতে পারেন। আমার মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ দাদা সহ আমাদের যুব সভাপতি রাসবিহারীরা সহ যারা মঞ্চে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় কুণাল ঘোষদা, আমার ভাই, আমার সহকর্মী সুদীপ, আমার দিদি সুজাতাদি সহ যারা মঞ্চে উপস্থিত আছেন এবং আমাদের নেতৃত্বরা, কর্মীরা, তাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আমি 5-7 মিনিট বলবো, বেশি বলবো না। এখন কয়েকটা বক্তব্য আপনাদের বলতে চাই। এর আগে আপনাদের পূর্বস্থলীতে দিলীপ ঘোষ বাবু এবং তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া একজন জননেতা সভা করে গেছেন, জানেন তো? সেই সভার ভিডিওটা দেখেছেন সবাই? দিলীপ বাবু একটা সিংহাসনে বসে আছেন, তার পাশে একটা 5 টাকার প্লাস্টিকের চেয়ারে শুভেন্দু বাবু বসে আছেন। দিলীপ বাবু পাটা তুলে শুভেন্দু বাবুর দিকে জুতোটা করে রেখেছেন, শুভেন্দু বাবু বসে আছেন। উনি তৃণমূলের সম্মান পাননি, কিন্তু বিজেপিতে গিয়ে দিলীপ ঘোষের জুতোর কাছে বসে থাকতে হচ্ছে। আর আমাদের এখানে দেখুন, তৃণমূল কংগ্রেস পরিবার, সুজাতাদি 2 দিন হলো আমাদের দলে এসছেন। এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত সুদীপ যে চেয়ারে বসে আছে, কুণালদা যে চেয়ারে বসে আছে, আমি যে চেয়ারে বসে আছি, স্বপনদা যে চেয়ারে বসে আছে, সুজাতাদি ওই চেয়ারেই বসে আছে। ছোট চেয়ারও নয়, পাতলা চেয়ারও নয়। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা সবাইকে এক করে নিতে পারি, আমরা সবাইকে আপন করে নিতে পারি। দাদা, একটা কথা জানেন তো? বিজেপি দিলীপ ঘোষ মুকুল বাবুরা কি দেখছে? বলে আমাগো দ্বারা হইব না, আমাদের একার দ্বারা হবে না। তাই কি কালীঘাটের দিদির বাড়িতে গিয়ে দাঁড়িয়ে আছে, দিদি একটা নেতা দেবে, দিদি একটা নেতা দেবে গো। ও দিদি, ও দিদি তোমার ওই নেতাটা দাও না, ও দিদি তোমার ওই নেতাটা দাও না। আমি বলি, 2011-এ যখন দিদি ক্ষমতায় আসে, দিদিকে বুদ্ধদেব ভট্টাচার্যকে হারানোর জন্য সুজন চক্রবর্তীকে লাগেনি বাবা। দিদি তৃণমূল কংগ্রেসের সৈনিকদের নিয়েই হারিয়েছিল। তুমি বাবা 200 আসন পাবে, এত যদি বুকের পাটা, এত যদি কবজির জোর, তাহলে তৃণমূলের ছাপ মারা মুকুল শুভেন্দু কেন লাগছে বাবা? তোমাদের একার দ্বারা হচ্ছে না। আরে তৃণমূলকে হারাতে ওদের তৃণমূলই দরকার। ভাবুন, তারপরে মমতা ব্যানার্জি কেমন নেতা তৈরি করে গেছেন। এই সুজাতাদি একটা কথা যোগ দিলেন যেদিন তৃণমূলে, খুব সুন্দর বলেছেন। এই কথাটা আমি সব জায়গায় বলছি। আমি বলি, তৃণমূল কংগ্রেস তৃতীয়বার সংখ্যাগরিষ্ঠতা পেলে কে মুখ্যমন্ত্রী হবে? আমরা সবাই জানি তো, মমতা ব্যানার্জি। আচ্ছা, বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, কে মুখ্যমন্ত্রী হবে? এই যে আমি কথাটা বলছি, বলতে বলতে দিলীপ বাবু আমার মাইকটা কেড়ে নিয়ে বলে, কেন আমি? যেই দিলীপ ঘোষ বলবে, মুকুল রায় ছুটতে ছুটতে এসে বলবে না 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 আমি। যেই মুকুল রায় বলবে, তথাগত রায় ছুটতে ছুটতে এসে বলবে না 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 আমি। যেই তথাগত রায় বলবেন আসানসোল থেকে কাহো না প্যার হ্যাঁ, গান গাইতে গাইতে বাবুল সুপ্রিয় এসে বলবেন না 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 আমি। আর যে বাবুল সুপ্রিয় বলবেন, এখন তো আবার আরেকজন জননেতা বিজেপিতে গেছেন, তিনি আবার এসে বলবেন না 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 আমি তো প্যারাশুটে করে উঠে বিজেপিতে এসেছি, মুখ্যমন্ত্রী আমি হব। তা আমি বলি, বাবা তোমরা গোয়ালে গুতোগুতি করে মরো, বাংলার মানুষ দিদিকে আবার তৃতীয়বারের জন্য ফিক্স করে নিয়েছে। আমাদের কাউকে লাগবে না। কনফিউশনের পক্ষে বাংলার মানুষ নেই, বাংলার মানুষ স্থায়িত্বের পক্ষে। আপনারা জানেন, মমতা ব্যানার্জি দুয়ারে সরকার প্রকল্প নিয়ে সবার কাছে এসছে। বিরোধীরা কি বলছে? বলে এতদিন যদি কাজ হয়ে থাকে তাহলে দুয়ারে সরকার কেন? তারা ভুলে গেছে মমতা ব্যানার্জি এতদিন আগেকার সরকারেরা মহাকরণ থেকে দল সরকার চালাতো। দিদি সেটাকে ব্লকে এনেছে, ব্লক থেকে আবার দুয়ারে এনেছে, আর দুয়ারে এনে মানুষকে পরিষেবা দিচ্ছে। মানুষ পরিষেবা যত পাচ্ছে, বিজেপির কপালে তত চিন্তার ভাত চওড়া হচ্ছে। তাই জন্য বলছেন দুয়ারে সরকার কেন? আমি ওরা আবার ব্যঙ্গ করে কি বলছে জানেন? বলে জমের দুয়ারে সরকার। আপনারা শুনেছেন ওরা বলেছেন? আচ্ছা, আমরা বলছি মানুষের দুয়ারে সরকার, ওরা বলছে জমের দুয়ারে সরকার। তার মানে কি বিজেপির নেতা নেত্রীরা মানুষকে জম বলছে? ভেবে দেখুন তো। আমরা বলছি মানুষের দুয়ারে সরকার, বিজেপি বলছে জমের দুয়ারে সরকার। তাহলে ওরা মানুষকে তো জম বলতে চাইছে।
আমাদেরকে জম বলছে। এখানে আমাদের সুজাতাদি যখন আসেন বললেন কি বিজেপিতে তফসিলি জাতি বা তথাকথিত বিজেপিরা যাদেরকে নিচু জাতি মনে করে তাদেরকে বিজেপিতে গুরুত্ব দেওয়া হয় না। তার প্রমাণ কি জানেন? কালকে এবিপি আনন্দের বিতর্কে ছিলাম, জয়প্রকাশ মজুমদার ছিলেন। উনি কি বলছেন জানেন? বলে সব দলিত ফলিতদের কথা শুনিয়ে লাভ নেই। দলিতের সাথে বলছে ফলিত, মানে ভাবতে পারছেন কত বড় ব্যঙ্গ। থ্যাংক ইউ। তো বুঝতে পারছেন কি অবস্থা। আর এরা কিনা এই সমস্ত নেতাদের নিয়ে মমতা ব্যানার্জিকে হারাবে। জানেন তো আমাদের টিভিতে বিতর্ক হয়, বিতর্ক শেষে আমাদের বাইরে সব নেতাদের সাথেই আলোচনা হয়, গল্প হয়, সে বিজেপির সাথে হয়, সিপিএম এর সাথে হয়। একদিন একটা বিজেপির নেতার সাথে তর্ক করেছি, লিফটে করে নামছি, নিচে দাঁড়িয়ে নেতাটা আমাকে বললো, কি বললো জানেন? বলছে ভাই একটা জায়গায় তোমাদের থেকে আমরা পিছিয়ে আছি জানো। আমি বললাম কোন জায়গায়? বলে আমাদের কাছে তো অনেক নেতা আছে কিন্তু তোমাদের কাছে একটা মমতা ব্যানার্জি আছে যেটা আমাদের কাছে নেই ভাই। এই জায়গা থেকে আমরা পিছিয়ে রয়েছি। আমাদের কাছে একটা মমতা ব্যানার্জি আছে যেটা ওদের কাছে নেই। আমি তো এই প্রশ্নটাই বারবার করতে চাই যে তোমাদের মুখ কে হবে সেই কথাটা বলো। আরে সে মুখ হবে সেই দিলীপ ঘোষ যিনি লিটার লিটার গরুর দুধ দুইয়ে কিলো কিলো সোনা বার করছেন না। তাহলে কি সেই মুকুল রায় যাকে এতদিন বলেছিল চোর? আপনারা ভাবুন, আমাদের এক সময় এই রাজ্যের আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন শুভেন্দু বাবু। শুভেন্দু বাবুকে সরিয়ে কাকে করা হলো? সৌমিত্র খাঁ বাবুকে। তিনি যখন তৃণমূল কংগ্রেস করতেন বিজেপিরা কি অভিযোগ করত? বলতেন সৌমিত্র বাবু তো তোলাবাজ, বিষ্ণুপুরে তোলাবাজি করেন। আজকে তিনি বিজেপির সাংসদ, বিজেপিতে গেছেন, আমাদের সুজাতাদি তাকে জিতিয়েছেন, তিনি হয়ে গেছেন সাধু। বিজেপি কি আজকে তাহলে সুজাতাদিদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলবে সেদিনকে সৌমিত্র বাবুদের তোলাবাজ বলে ভুল করেছি? আমি জানতে চাই, এতদিন মুকুল বাবু ছিলেন তোলাবাজ, বিজেপিতে গিয়ে সাধু। এতদিন শুভেন্দু অধিকারী ছিলেন নারদার ঘুষখোর, বিজেপিতে গিয়ে সাধু। শঙ্কু পান্ডা ছিলেন তোলাবাজ, বিজেপিতে গিয়ে সাধু। কি সাবান ব্যবহার করছে রে ভাই ওরা। দাউদ ইব্রাহিম কালকে বিজেপির পতাকা নিয়ে যোগ দেবে। যদি লাদেন বেঁচে থাকতো না, লাদেনকেও নরেন্দ্র মোদী পতাকা ধরিয়ে বলতেন এর চেয়ে বড় দেশভক্ত আর হতে পারে না, লাদেনকেও বিজেপিতে ঢুকিয়ে নিতেন। এইভাবে এদের দেশ চলছে, এইভাবে ওরা রাজ্য চালাচ্ছে। আর মমতা ব্যানার্জিকে কাউন্টার করছে, মমতা ব্যানার্জির সাথে লড়াই করছে। তাই আপনাদের বলি, সবাই সংঘবদ্ধ থাকুন, সবাই একসাথে লড়াই করুন। মনে রাখবেন ওরা ক্ষমতায় আসবে, ওদের প্রথম টার্গেট কি জানেন? এই বাংলার মাটিতে এনআরসি করবে। এই যে ঝড়ে অনেকের কাগজ উড়ে চলে গেছে, বন্যায় অনেকের কাগজ ভেসে চলে গেছে। যদি বলে দাদুর জন্ম সার্টিফিকেট দাও, কেউ দিতে পারবো? কেউ দিতে পারবো না আমরা। কিন্তু বিজেপি ওই প্ল্যানটা করছে, ওরা আসামে করেছে। এখানে এসে আপনাদের বলবে হিন্দু মুসলমান, হিন্দুকে বলবে তুমি আমায় ভোট দাও, মুসলমানকে আরেকজনকে পাঠিয়ে বলবে ভোট দাও। কিন্তু আসলে এটা হচ্ছে দেশ বিক্রির কৌশল। কদিন আপনাদের বর্ধমান জেলা সবচেয়ে বেশি শস্য উৎপাদন করে, সবচেয়ে বেশি চাল আলু আপনারা উৎপাদন করেন, তাই আমরা বাড়িতে খেতে পাই। এখানে বহু মানুষেরা আছেন যারা চাষবাস করেন। আপনারা সবাই জানেন তো দিল্লিতে চাষিরা, কৃষক ভাইরা ধর্ণা দিচ্ছে। আর সেই ধর্ণায় ঠান্ডায় 33 জন কৃষক ভাই মারা গেছে। কিন্তু অমিত শাহ কি করছেন? দিল্লিতে গিয়ে কৃষক ভাইদের কাছে যাচ্ছেন না, বাংলায় আসছেন, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান যেখানে খুশি যাচ্ছেন, গিয়ে গিয়ে লোকের বাড়িতে পাত পেরে খেয়ে আবার বাড়ি চলে যাচ্ছেন। ভাবেন, আপনারা আলু ফালাচ্ছেন আর সেই আলুটা আপনাদের 50 টাকায় কিনতে হচ্ছে। হয়নি মায়েরা? আলুর দাম 50 টাকা হয়েছিল, পেঁয়াজের দাম বেড়েছিল, গ্যাসের দাম বেড়েছে। কেন হয়েছিল জানেন? মোদিজি এসেন্সিয়াল কমোডিটিসের তালিকা থেকে এগুলোকে বাদ দিয়ে দিয়েছে। আমি প্রথমে ভাবলাম আলু, চাল, পেঁয়াজ তো প্রয়োজনীয়, মোদিজি এটাকে তালিকা থেকে সরালো কেন? তারপরে বুঝেছি কেন সরিয়েছে। আরে যারা গরু গোবর আর ঘাস খেয়ে থাকে তারা চাল ডালের মূল্য কি করে বুঝবে বলতে পারে? তাদের কাছে চাল ডালের কোনো গুরুত্ব নেই। দিনের বেলা গোমূত্র খাচ্ছে, রাতে রুটি দিয়ে গোবর আচারের মতো খাচ্ছে। রাজ্যে রাজ্যে যান, বাংলায় এলে ভাতটাও খেতে পারবেন কিনা সন্দেহ। বলবে গোবর দিয়ে নুন দিয়ে ভাত মেখে খাও, ওই দিনটাই আসবে। এইরকম অবস্থা ওদের চলছে। আর এরা আমাদের বাংলায় এসে ভাষণ দিচ্ছে, বাংলায় এসে জ্ঞান দিচ্ছে কিভাবে সরকার চালাতে হবে না চালাতে হবে। বন্ধুরা, আপনি আলুর দাম জিজ্ঞাসা করতে যাবেন, ওরা আপনাকে ধর্ম গেলাবে। পেঁয়াজের দাম জিজ্ঞাসা করতে যাবেন, ওরা হিন্দু মুসলমান গেলাবে। আর বিজেপি একটা ভগবানের নামে স্লোগান দেয় না, কি বলে? হ্যাঁ বলে তো। আগের দিন আমাদের জননেতাও বলেছেন দুহাত তুলে, এখন
দিন বলতেন গান্ধীবাদ সুভাষবাদ জিন্দাবাদ, আর এখন আবার ওখানে গিয়ে দুয়ার তুলে ভগবানের নামে স্লোগান দিচ্ছেন। এখানে যারা হিন্দু মা কাকিমা দাদারা আছেন, যারা তৃণমূল কংগ্রেসটা করেন, আপনাদেরকে একটা জিনিস শুধু বলতে চাই, বিজেপির যদি কোনো নেতা নেত্রী এই ভগবানের নামে আপনাদের কাছে হাত তুলে স্লোগান দেয়, আপনারা এই উত্তরটা দিতে পারবেন তো সবাই, যেটা দেখাবো এখন? ওরা ভগবানের নামে স্লোগান দেয় তো? যখন দেখবেন বিজেপির একজন এই স্লোগানটা দিতে দিতে যাচ্ছে, তাকে আগে দাঁড় করিয়ে বলবেন কান ধর তুই। বলবে কেন কান ধর? বলবি দেখ, পায়ের জুতোটা খুলবেন, পায়ের জুতোটা খুলে ওদের দেখাবেন যে দেখো ভাই, খালি পায়ে দাঁড়িয়ে হাত জোর করে বলতে হয় জয় শ্রীরাম, জুতো পরে ভগবানের নাম দেওয়া যায় না। ওই মূর্খগুলো সেই জিনিসটা জানে না। ওরা জুতো পরে ঠাকুরের নাম নেয়। মা কাকিমারা, আমাদের ঠাকুমারা দেখতে পাচ্ছি, ঠাকুমা ছোটবেলায় শিখিয়েছিল মন্দিরে উঠতে গেলে সিঁড়িতে প্রণাম করে উঠতে হয়, তাই তো? ভগবানের ধ্যান বাসি কাপড়ে খাওয়া জামায় করা যায় না, তাই তো? কিন্তু ওই বিজেপির লোকগুলো মুখে গুটখা দিয়ে মদ খেয়ে জুতো পরে লাল নীল চুল নিয়ে জয় শ্রীরাম বলে বেড়াচ্ছে। তার মানে কি জানেন? রামের প্রতি ওদের ভক্তি নেই, ওরা রামকে ভোটে কাজে লাগিয়ে পদ্ম ফুলের চাষ করতে চায়। তার মানে আসলে ওদের ভক্তি নেই, ওরা আসলে রামচন্দ্রকে নিয়ে ছেলে খেলা করে। আপনাদের এর বিরুদ্ধে লড়াই করতে হবে। ওরা ধর্মে বিভেদ যত করবে, আপনি একটাই প্রশ্ন করবেন, ভাই আমি বিজেপিকে ভোট দেবো একটাই শর্তে। কি শর্ত? গ্যাসে ডেলিভারি বয়টা যখন গ্যাস দিতে আসবে, আমি জয় শ্রীরাম বলবো ডেলিভারি বয়কে দেখিয়ে। 700 টাকার গ্যাসটা আমার থেকে যদি 100 টাকায় নেয়, আমিও বিজেপিকে ভোট দেবো। আমি সবজির দোকানে যাব, সবজিওয়ালাকে বলবো 2 কিলো আলু দিন, 50 টাকা কিলো আলু, দামটা বেড়েছিল। তখন ও যদি 2 কিলো আলু আমায় দেয়, দিয়ে যদি আমি জয় শ্রীরাম বলার পর আমায় 20 টাকায় সেই আলুটা দেয়, আমিও বিজেপিকে ভোট দেবো। দেবে? দেবে? পেঁয়াজের দাম যখন বেড়েছিল 100 টাকা কিলো, আমি তো বলছি বিজেপিকে ভোট দেবো। পেঁয়াজ কিনতে গিয়ে আমি জয় শ্রীরাম বলবো, আমাকে 100 টাকা কিলো পেঁয়াজটা 15 টাকায় দেবে তো? দেবে না। তাহলে রামের নাম করলে দাদা পেট ভরে না, পেট ভরে যে 2 টাকা কিলোর চালে, সেটা দিচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, আপনি জয় শ্রীরাম বলতে বলতে বাইকটা নিয়ে ট্রেনের মধ্যে ঢুকে গেলেন, আপনার হাতটা কেটে গেল, চিকিৎসা করাতে যে সরকারি হসপিটালে যাবেন, ওর ফ্রি চিকিৎসাটা দিচ্ছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন কোথায় দিদিকে ছেড়ে? সুতরাং আমাদের কিন্তু উন্নয়নের পক্ষে থাকতে হবে, কাজের পক্ষে থাকতে হবে। আর নরেন্দ্র মোদী দেশ বিক্রি করে দিচ্ছেন। এখানে মা কাকিমারা সিমই দেখেন, দেখেন, আচ্ছা হাত তুলুন তো, কারা সিমই দেখেন মা কাকিমারা? এই এত কম, আমি জানতাম সিমইর অনেক ফ্যান। আচ্ছা অনেকেই দেখেন। আচ্ছা আপনারা দেখেছেন জুন আন্টির কাছে যখন জুন আন্টির শাশুড়ি বাড়িটা লিখে দিল, জুন আন্টি বাড়িটা বিক্রি করে দিচ্ছিল, সিমই কি আজকাল দেখেছেন তো? আপনারা নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে দেশটাকে জিতিয়েছেন, নরেন্দ্র মোদী দেশটাই বিক্রি করে দিচ্ছিল। কিন্তু সিমইর মতো মমতা ব্যানার্জি গিয়ে হাতটা ধরে আটকাবে, দেশটা আমি বেচতে দেবো না, দেশটা আমি বিক্রি হতে দেবো না। তাই আপনাদের সংঘবদ্ধ থাকতে হবে, আপনাদের এক জায়গায় থাকতে হবে, লড়াই করতে হবে। বলবেন দেশটাকে চিবিয়ে ছাড়খাড় করেছো, এই বাংলার মাটিতে হতে দেবো না। ময়রা আপনাদের ভালো লাগে, আজকে আপনারা নিশ্চিন্তে বাইরে বেরোতে পারেন। কিন্তু বিজেপির রাজ্যগুলোতে কি হয়? মেয়েরা বাইরে বেরোতে পারে না, হাতরাসের মতো জায়গায় আমাদের একটা বোনকে ধর্ষণ করে মেরুদণ্ড ভেঙে হত্যা করা হয়, তারপরে তার দেহটা কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আপনারা কি মাটিতে সেটা হতে দেবেন? এটা আপনাদেরকে কিন্তু সংঘবদ্ধ থাকতে হবে, এক জায়গায় লড়াই করতে হবে। একটা কথা আপনাদের বলি, তৃণমূল আর বিজেপির একটা তফাৎ আছে। তার আগে বলি, পূর্ব বর্ধমানের মানুষদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কেন জানেন আপনাদের আমি ধন্যবাদ জানাতে চাই? আমার মা ছোটবেলায়, আমি আর আমার দিদি, আমাদের ফ্যামিলিতে, আমাদের পাড়ায় একটা পাগলা কুকুর ছিল। সেই পাগলা কুকুরটার কাছে গেলেই কামড়ে দিত। এবার আমরা তো সবাই ছোট, আমরা তো বুঝি না কোনটা পাগলা কুকুর আর কোনটা সুস্থ কুকুর, কিন্তু আমার মা বুঝতো। এবার আমি পাগলা কুকুরের কাছে চলে যেতাম, মায়ের অবাধ্য হয়, আর মা খালি ধমক দিয়ে নিয়ে চলে আসতো। এবার আমার মা আমার দিদিকেও বলেছিল পাগলা কুকুরের কাছে যাবি না, আমাকেও বলেছিল পাগলা কুকুরের কাছে যাবি না। এবার আমি একটু চলন্ত, একটু চঞ্চল, একটু দুরন্ত, একটু বদমাইশ ছিলাম। তো আমি মায়ের কথা না শুনে দুপুরবেলা চলে গেছি কুকুরটার কাছে মাথায় হাত বোলাতে, আর ঘ্যাক করে কামড়েছে হাতের মধ্যে। এবার ঘরে এসছি, স্বাভাবিক কুকুর কামড়ালে ইঞ্জেকশন পেটের মধ্যে নিয়েছি। যখন ইঞ্জেকশনটা নিচ্ছি, দেখি আমার দিদি সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হো করে হাসছে। বলছে দেখ, মা তোকেও বারণ করেছিল, আমাকেও বারণ করেছিল, আমি কুকুরের কাছে যাইনি, কামড় খাইনি, তুই মায়ের অবাধ্য হয়ে কুকুরের কাছে গেছিস, কামড় খেয়েছিস। বাংলার 18টা লোকসভা কেন্দ্রের মানুষ পাগলা কুকুরের কাছে গিয়ে কামড় খেয়েছে, বর্ধমানের মানুষ
মানুষ খায়নি। তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা বিজেপিকে পূর্ব বর্ধমানের মাটি থেকে দূরে রেখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ যেখানে তো নরেন্দ্র মোদী সর্বনাশ করছে, সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আসে, বিজ্ঞানে পড়েছিলাম, ওটা চামড়ায় লাগলে চামড়ার জন্য ক্ষতিকারক। মাঝখানে একটা ওজোন স্তর ভগবান দিয়ে দিয়েছেন, ওই রশ্মিটা যেন না আসতে পারে সেই কারণে। নরেন্দ্র মোদী যদি সেই সূর্যের অতিবেগুনি রশ্মি হয়, সেই ওজোন স্তরটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমাদের চামড়ায় ওই বিষ রশ্মিটা আসা থেকে আটকাচ্ছে। আর সেই ওজোন স্তরে ফুটো করতে চাইছেন দিলীপ ঘোষেরা, সেই ওজোন স্তরকে ছিদ্র করতে চাইছেন দিলীপ ঘোষেরা। আপনাদের সেটা আটকাতে হবে, আর আপনাদের তীব্র কণ্ঠে বলতে হবে, আমরা দিদির সাথে আছি, আমরা দিদির সাথে থাকবো। 11 থেকে 16 বেশি ভোটে জিতিয়েছি, 16 থেকে 21 আরো বেশি ভোটে জেতাবো। আবার 21 দিদিকে জিতিয়ে 24 দিদিকে প্রধানমন্ত্রী বানানোর সংকল্প করব। আর এটা কনফার্ম করব, এটা কনফার্ম করাচ্ছে বাঙালি পীড়িত দেখাবে কত বাঙালির প্রতি প্রেম। বিজেপি নেতারা এরা জিজ্ঞাসা করবেন, মোদীজি আজকে ধুতি পড়ছেন, পেছনে দক্ষিণেশ্বরের ছবি রেখে ভিডিও করছেন, কিন্তু যখন 3,500 কোটি খরচ করে দেশের মধ্যে একটা মূর্তি বানালেন, তখন কেন গুজরাটের বুকে গুজরাটি মনীষী সর্দার বল্লভভাই প্যাটেলের 3,500 কোটির মূর্তি বানালেন? কেন দিল্লি বা কলকাতার বুকে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বানাতে পারলেন না? জবাব দিন। বাংলার মাটি থেকে সেই প্রশ্নটা আমরা করবো। আর সেটা হবে দিদি 24 প্রধানমন্ত্রী হবেন, 21 মুখ্যমন্ত্রী হবেন। 24 প্রধানমন্ত্রী হওয়ার পর দিদির কাছে আমরা তৃণমূল কর্মীরা আবেদন করবো, দিদি প্রথম যে কাজটা করুন, বিশ্বের সবচেয়ে উঁচু একটা মূর্তি তৈরি করুন, যেটা দিল্লির বুকে পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি হবে এই বাংলার, এই দেশের আইকন নেতাজি সুভাষচন্দ্র বোসের। আর সেই দিন এই নরেন্দ্র মোদী বাবুরা সেখানে টিকিট কেটে ঘুরতে আসবেন, আমরা টিকিটের ফিটা মুকুব করে দিতে বলবো দিদিকে, ফ্রিতে এসে দেখতে পারবেন। ভোট দিন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শেষ করছি, একটাই কথা বলি, দিদি হাসপাতাল করছেন, কন্যাশ্রী দিচ্ছেন, রাস্তা করছেন, স্বাস্থ্য করছেন, ওরা জায়গায় জায়গায় শুধু মূর্তি বানাচ্ছে। বিজেপিকে ভোট দিলে কি হবে জানেন? এই যে এত সুন্দর রাস্তা, চাল ডাল, এই মাঠের মাঝখানে দেখলেন একটা বিরাট মূর্তি বানিয়েছে বিজেপি। আর আমি আপনি কি করবো জানেন? ওই মূর্তির পাশে বসে বাটি নিয়ে ভিক্ষা করবো। কারণ এতে খাওয়ার কিছু থাকবে না, কাজের কিছু থাকবে না, বাঁচার জন্য কিছু থাকবে না। তাই এই মূর্তির তলায় বসে ভিক্ষা করবেন, নাকি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পায়ের তলার মাটিকে শক্ত করবেন? আজকে সুজাতা দি এসেছেন, আগামী দিনে আদি বিজেপির বহু নেতা নেত্রী আমাদের সাথে যোগাযোগ করছেন। শুনে রাখুন, যে বিজেপির নেতারা আগে টেবিলে বসতেন ঘরের চেম্বারে, তৃণমূল থেকে পচা মাল ঢুকে তারা এখন বারান্দায় চলে এসছে। শুভেন্দু বাবু যাওয়ার পর ব্যালকনি থেকে তাদের লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে। আদি বিজেপি নেতাদের বিজেপিতে জায়গা নেই। কি হচ্ছে জানেন? আমাদের মমতা দিদি দোতলার ঘরে রান্না করছেন, মা কাকিমারা রান্না করতে গিয়ে পচা আলু পান তো ফেলে দেন, পচা পেঁয়াজ পান ফেলে দেন তো। দিদি, আমাদের দিদি দোতলার ঘরে রান্না করছে, 6টা আলু কাটলেন, 7 নম্বর আলুটা পচা জানলা দিয়ে ফেলে দিলেন। 5টা পেঁয়াজ কাটলেন, একটা পচা পেঁয়াজ জানলা দিয়ে ফেলে দিলেন। আরে দিদি তো জানলা দিয়ে ফেলে দিচ্ছেন, দিদি তো আর জানে না নিচে অমিত শাহ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে নিয়ে যাবে বলে। আর ওই পচা মাল রান্না করে বিজেপি কর্মীদের খাওয়াচ্ছেন, তাই বিজেপিতে এত আমাশা, তাই বিজেপিতে এত আমাশা। আর আমাশা হচ্ছে বলে বর্ধমান দুর্গাপুরে বিজেপি কর্মীর মাথায় চেয়ার ভাঙছে। আরে তৃণমূল তো তোদের শত্রু, আমাদের মাথায় চেয়ার ভাঙ, নিজেদের কর্মীদের মাথায় ভাঙছিস কেন? না, তার মানে গোয়ালে গুতোগুতি লেগে গেছে, বুঝেছেন তো? সিংওয়ালা ষাঁড়কে গুতোচ্ছে। এ বলছে আমি মুখ্যমন্ত্রী, ও বলছে আমি মুখ্যমন্ত্রী। আমাদের দিদি পাশ দিয়ে হেঁটে যেতে যেতে ওই ষাঁড় দুটোকে দুটো খড় দিয়ে নবান্নের 14 তলায় উঠে গেছে। আবার তিনি থাকবেন। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। স্লোগানের আগে একটা কথা বলে রাখি, আমার ঠাকুমা বলতো মানুষের চুল 3টে কারণে পড়ে। এক হচ্ছে খুব মিথ্যে কথা বললে, এক হচ্ছে বয়স হয়ে গেলে, আমাদের দাদুদের বয়স হলে চুল পড়ে, আর একটা হচ্ছে পেট গরম হলো কম বয়সে। অমিত শাহের মাথার চুলগুলো কিন্তু মিথ্যে কথা বলে বলে পড়েছে। তো এখন অমিত শাহের মাথায় আর 7-8টা চুল বেঁচে আছে। ওই 7-8টা চুলে উড়িয়ে প্রমাণ করুন যে উনি জীবনে 100% মিথ্যে কথা বলেছেন, যেমন কদিন আগে বলে গেছেন। মমতা ব্যানার্জি ওই দিক থেকে 2 হাত তুলে, ওখানে কি অমিত শাহ দাঁড়িয়ে আছে? হাত তুলতে কেন? অমিত শাহ দাঁড়িয়ে বেঁধে বসিয়ে দিন 2 হাত তুলে। আচ্ছা, আমার দুর্গা দিয়ে শেষ করবো। মমতা ব্যানার্জি 2 হাত তুলে। যারা হাত তুলছেন না, শীত করছে বলে বগলের তলায় ঢুকিয়ে রেখেছেন, হ্যাঁ, ওই হাতটাই কিন্তু হাত করা পড়াবে এনআরসিএম এ। 2টো হাত ওপরে তুলে। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি।
অমিত শাহের মাথায় ছিল 7-8টা চুল, 21 সালে সেখান দিয়েও গজারে জোড়া ফুল। মিলিয়ে নেবেন আপনারা। আর আমার দুর্গা কবিতাটা বলে শেষ করছি। এই আমার দুর্গাটা মমতা দিয়ে আনবে, মমতা দিয়ে আনবে। আরে এই রাজ্যে দিদির রাজ পিঁপড়ের ডিমোদিত আজ বৌবাদিরা ছাড় খান, মমতা দিয়ে আরেকবার। রক্ত ভাত খাচ্ছে মা, এই দৃশ্য আর না, খাদ্য সাথীর ভাত পাই, দিদিমণি তোমায় চাই। কোচবিহার থেকে কাটি 2 চাকাতে সবুজ সাথী চাই, মমতার বুলেট খান, মমতা দিয়ে আরেকবার। রক্ত ভাত খাচ্ছে মা, এই দৃশ্য আর না, খাদ্য সাথীর ভাত পাই, দিদিমণি তোমায় চাই। রাস্তা আলো খাওয়ার জল মোড়ে মোড়ে বসছে কল, 30 বছর মানলো হার, মমতা দিয়ে আরেকবার। বাপে আর দেয় না বিয়ে, কন্যাশ্রীর টাকা নিয়ে পড়ছে কন্যা, বলছে তাই, দিদিমণি তোমায় চাই। স্কুলে যেতেও খালি গায়ে, জুতো মোজা তাদের পায়, শিশুর হাসি সত্যি তার, মমতা দিয়ে আরেকবার। দীঘা গেলে দেখতে পাবে সাজলো কেমন দারুণ ভাবে, বলছি গো বলছি তাই, দিদিমণি তোমায় চাই। লাস্ট টাইম। আরে লাল পার্টিরা ধোকাবাজ, মোদির পার্টি চিটিংবাজ, সুখ দুঃখের হিস্সেদার, মমতা দিয়ে আরেকবার। লাল পার্টিরা ধোকাবাজ, মোদির পার্টি চিটিংবাজ, সুখ দুঃখের হিস্সেদার, মমতা দিয়ে আরেকবার। মমতা দিয়ে আরেকবার। হাততালি দিতে, মমতা দিয়ে আরেকবার। মমতা দিয়ে আরেকবার। আরে দিদিমণি তোমায় চাই। আরে দিদিমণি তোমায় চাই। আরে রাজ্য জুড়ে তোমায় চাই। আরে দিকে দিকে তোমায় চাই। আরে দিদিমণি তোমায় চাই। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আয় গদ্দারেরা দেখে যা মমতা ব্যানার্জির ক্ষমতা। এখন তার বক্তব্য আপনারা শুনবেন, বিশেষ করে মায়েরা। সদ্য তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দিয়েছেন আমাদের সুজাতা মণ্ডল খাঁ, তিনি আপনাদের কাছে এবারে বক্তব্য রাখছেন।